অনলাইন ক্লাসে আমি সুফিয়া মিতুল ম্যাডাম তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি বীমা সম্পর্কে মৌলিক ধারণা আলোচনা করেছিলাম। আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে নো বীমা বা মেরিন ইন্স্যুরেন্স। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটু চারটা বিষয় একটু জেনে নেই, যেটা সকল বীমার ক্ষেত্রে প্রযোজ্য। সেই চারটা বিষয় হচ্ছে: 1 বীমাকারী, 2 বীমা গ্রহীতা, 3 প্রিমিয়াম, 4 বীমাপত্র। বীমাকারী কে? বীমাকারী হচ্ছে সেই পক্ষ বা সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান যিনি বীমা করান, যিনি বীমা গ্রহীতার সমস্ত ঝুঁকি গ্রহণ করেন এবং বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ প্রদান করেন। আর বীমা গ্রহীতা হচ্ছে সেই ব্যক্তি বা সেই পক্ষ বা সেই প্রতিষ্ঠান যিনি প্রিমিয়ামের বিনিময়ে তার সমস্ত ঝুঁকি এবং অনিশ্চয়তা বীমাকারী প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর করেন এবং ক্ষতিগ্রস্ত হলে প্রিমিয়ামের বিনিময়ে ক্ষতিপূরণ পেয়ে থাকেন। 3 প্রিমিয়াম। প্রিমিয়াম হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমা গ্রহীতা বীমাকারীকে দিয়ে থাকে এবং দিয়ে থাকে বলে বীমাকারী বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ প্রদান করে। বীমাপত্র হচ্ছে একটা লিখিত দলিল, যে দলিলের উপর ভিত্তি করে বীমা চুক্তি সম্পাদিত হয়। তো এই চারটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে সকল বীমার ক্ষেত্রে। তাহলে আসো আমরা এখন আলোচনা করি নো বীমা বলতে কী বোঝায়। এক কথায়, নৌপথে চলাচলকারী নৌযান বা জাহাজ, পরিবাহিত পণ্য এবং জাহাজ ভাড়ার ঝুঁকি হ্রাসের জন্যে বা ঝুঁকি কমানোর জন্যে যে ইন্স্যুরেন্স করা হয় বা যে বিমা করা হয় তাকে আমরা এক কথায় বলবো নৌ বিমা। অর্থাৎ সমুদ্রপথে চলাচলের সময় প্রাকৃতিক এবং বিভিন্ন ধরনের অপ্রাকৃতিক বিপদ বা ঝুঁকি হতে পারে, যেমন সামুদ্রিক ঝড়, বজ্রপাত, যুদ্ধ, শত্রু কর্তৃক আক্রমণ, চুরি ডাকাতি, অগ্নিজনিত বিপদ ইত্যাদি বিভিন্ন কারণে জাহাজ বা পণ্যের ক্ষতি হতে পারে এবং এতে জাহাজ কোম্পানি এবং পণ্যের মালিক উভয়ই কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো এই ক্ষতিটা মোকাবেলা করার জন্যে বা এই ঝুঁকিটা কমানোর জন্যে বা সমুদ্র যাত্রাকালে সংঘটিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে যে বিমা গ্রহণ করা হবে সেই বিমাকে আমরা এক কথায় বলবো নৌ বিমা। আমি আবারও বলছি, সমুদ্রপথে চলাচলকারী জাহাজ, জাহাজে পরিবাহিত পণ্য এবং জাহাজ ভাড়ার ঝুঁকি হ্রাসের জন্য যে বিমা করা হবে তাকে মেরিন ইন্স্যুরেন্স বা নৌ বিমা বলা হয়। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে নৌ বিমা শুধুমাত্র কি নৌপথে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণই দেয় না, বরং নৌ বিমাকৃত বিষয়ের স্থলপথে পরিবহনকালীন ঝুঁকিও নৌ বিমা গ্রহণ করে। অর্থাৎ নৌ বিমাকৃত বিষয়বস্তু যখন স্থলপথে পরিবহন করা হয় তখন যদি কোনো বিপদ বা ঝুঁকির সৃষ্টি হবে সেই ঝুঁকিটাও কিন্তু নৌ বিমাকারী প্রতিষ্ঠান গ্রহণ করে। তাহলে দেখা যাচ্ছে একজন ব্যবসায়ী নৌ বিমার মাধ্যমে তার সমস্ত ঝুঁকি এবং অনিশ্চয়তা বিমাকারী প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর করে বা অর্পণ করে নিশ্চিন্তে ব্যবসা কার্য পরিচালনা করতে পারে। তাহলে এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে নৌ বিমা হচ্ছে একটা ক্ষতিপূরণের চুক্তি এবং এই ধরনের চুক্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক অপ্রাকৃতিক বিপদ আপদ হতে বিমা গ্রহীতাকে রক্ষা করা। জাহাজে পরিবাহিত পণ্য, জাহাজ ভাড়া বা মাশুল নৌ বিমার প্রধান বিষয়বস্তু। নির্দিষ্ট সময় বা নির্ধারিত সমুদ্র যাত্রায় সন্ত্রাসের সকল প্রকার ক্ষতির জন্যে বিমাকারী ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে এবং এরূপ বিমা চুক্তিতে বিমা দাবির পরিমাণ হবে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার সমপরিমাণ অর্থ অথবা সর্বোচ্চ বিমাকৃত অর্থ। তাহলে এবার আমরা আসি উপসংহারে। আমরা একটা বিমার সংজ্ঞা বলবো, পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা এখানে আমরা লিখেছি, তোমরা একটু দেখো। নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী বিমা গ্রহীতাকে নির্দিষ্ট সমুদ্র যাত্রার জন্য বা সময়ের জন্য জাহাজ, পরিবাহিত পণ্য এবং জাহাজ ভাড়া বা মাশুল সামুদ্রিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা দিয়ে যে চুক্তি সম্পাদন করা হয় তাকে নৌ বিমা বা নৌ বিমা চুক্তি বলে। তাহলে প্রিমিয়ামটা কি তোমরা বুঝেছো? প্রিমিয়াম হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যেটা বিমা গ্রহীতা বিমাকারীকে দেয়। আর এখানে বিমা গ্রহীতা হচ্ছে যিনি বিমা গ্রহণ করেন, হ্যাঁ, আর বিমাকারী হচ্ছে যিনি বিমা করান, যিনি ঝুঁকি বিমা গ্রহীতার সমস্ত ঝুঁকি
গ্রহণ করেন, তাহলে নৌ-বিমা চুক্তিটা কিন্তু একটা নির্দিষ্ট সমুদ্র যাত্রার জন্য হতে হবে অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্যে হতে হবে। নির্দিষ্ট সমুদ্র যাত্রা বলতে আমরা বুঝি এক জায়গা থেকে আরেক জায়গায় জাহাজ পণ্য পরিবহন করে সেই বন্দরে পৌঁছানো। যেমন ধরো চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মংলা সমুদ্র বন্দর, অথবা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে হংকং সমুদ্র বন্দর। আর নির্দিষ্ট সময় হচ্ছে 1 বছর বা তারও কম সময়ের জন্য। আর বিষয়বস্তুগুলো হচ্ছে জাহাজে পরিবাহিত পণ্য, জাহাজ ভাড়া। হ্যাঁ, সামুদ্রিক কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে যে চুক্তি সম্পাদন করবে সেই চুক্তিকে আমরা এক কথায় বলবো মেরিন ইন্স্যুরেন্স বা নৌ-বিমা চুক্তি। এবার আমরা নৌ-বিমার বৈশিষ্ট্য বা অপরিহার্য উপাদান, ফিচার্স বা অ্যাডেনশিয়াল এলিমেন্টসটা আলোচনা করব। তাহলে এখানে যে উপাদানগুলো আছে আমি কিন্তু এগুলো তোমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আলোচনা করেছি, এবং সকল বিমা চুক্তির উপাদান কিন্তু সব কাছাকাছি পয়েন্টসগুলো, শুধু বিষয়বস্তুগুলো ভিন্ন। জীবন বিমা, অগ্নি বিমা, নৌ-বিমা এগুলোর বিষয়বস্তু হচ্ছে ভিন্ন, কিন্তু উপাদানগুলো সব কাছাকাছি। তাহলে প্রথমে আসো এক সাধারণ চুক্তির উপাদান। আমরা নৌ-বিমাকে একটা চুক্তি বলছি। 1872 সালে চুক্তি আইনে যে সমস্ত উপাদানগুলো থাকবে নৌ-বিমা চুক্তিতে সেই উপাদানগুলো থাকতে হবে। সেগুলো হচ্ছে দুটি পক্ষ মানে বিমাকারী বিমা গ্রহীতা এক প্রস্তাব এবং স্বীকৃতি, অর্থাৎ এক পক্ষ প্রস্তাব দিবে, অন্য পক্ষ সেই প্রস্তাবে স্বীকৃতি দিবে। বৈধ প্রতিদান, এখানে প্রতিদান হচ্ছে প্রিমিয়াম যেটা বিমা গ্রহীতা বিমাকারীকে দিচ্ছে। চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে, সুস্থ সাবালক হতে হবে, নির্দিষ্টতা অর্থাৎ নির্দিষ্ট বিষয়রূপে চুক্তি সম্পাদন করতে হবে, স্বেচ্ছায় সম্মতি দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি নৌ-বিমা চুক্তিতে থাকে তবে নৌ-বিমাকে আমরা একটা বৈধ চুক্তি হিসাবে আখ্যায়িত করতে পারবো। 2, আনুষ্ঠানিক চুক্তি, অর্থাৎ নৌ-বিমা হচ্ছে একটা আনুষ্ঠানিক চুক্তি। এটা লিখিত হবে এবং এখানে স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক। এখানে বিমা গ্রহীতা বিমাকারীর প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাবনা ফর্ম সংগ্রহ করে সেটা যথাযথভাবে পূরণ করে বিমাকারী প্রতিষ্ঠানের কাছে জমা দিবে। বিমাকারীর প্রতিষ্ঠান সেই প্রস্তাবনা ফর্মে সম্মতিসূচক স্বাক্ষর দিয়ে চুক্তি সম্পাদন করবে এবং বিমা গ্রহীতাকে একটা নির্ধারিত সময়ের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা দিতে বলা হবে। এবং বিমা গ্রহীতা যখন সেই নির্ধারিত পরিমাণ প্রিমিয়াম জমা দিবে তখনই মোটামুটিভাবে নৌ-বিমা চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এবং এই ধরনের চুক্তিতে যে সমস্ত বিষয়বস্তু উল্লেখ থাকে সেগুলো হচ্ছে বিমাকারী বিমা গ্রহীতার নাম, স্বাক্ষর, বিস্তারিত ঠিকানা, বিমার ধরন, বিমার মূল্য, ঝুঁকি, এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখিত থাকে। 3, বিমাযোগ্য স্বার্থ। বিমা চুক্তিতে অবশ্যই বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে। বিমাযোগ্য স্বার্থ না থাকলে বিমাকারীর প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দেয় না। এখানে বিমাযোগ্য স্বার্থ হচ্ছে বিমা গ্রহীতা যে বিষয়ে বিমা করছে সেই বিষয়ের উপরে তার আর্থিক স্বার্থ থাকতে হবে, তার মালিকানাগত সত্ত্ব থাকতে হবে। 4, পরম সদ্বিশ্বাস। বিমা চুক্তি নৌ-বিমা চুক্তি হচ্ছে একটা পরম সদ্বিশ্বাসের চুক্তি। এখানে বিমাকারী বিমা গ্রহীতা উভয়ে বিমা সংক্রান্ত সমস্ত তথ্য একে অপরের কাছে সুস্পষ্টভাবে সততার সাথে তুলে ধরবে। এখানে কোনো মিথ্যা বর্ণনা করা যাবে না, প্রতারণা করা যাবে না, কোনো তথ্য গোপন করা যাবে না, তাহলে কিন্তু নৌ-বিমা চুক্তি বাতিল বলে গণ্য হবে। 5, ক্ষতিপূরণ। নৌ-বিমা চুক্তি অবশ্যই একটা ক্ষতিপূরণের চুক্তি। এখানে বিমা গ্রহীতা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিমাকারী প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিনিময়ে ক্ষতিপূরণ দিয়ে থাকে। বিমা গ্রহীতা যদি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে, আংশিক ক্ষতিগ্রস্ত হলে আংশিক ক্ষতিপূরণ পাবে। 6, বিমার বিষয়বস্তু। আমরা আগেও বলেছি নৌ-বিমার বিষয়বস্তু হচ্ছে জাহাজে পরিবাহিত পণ্য, জাহাজ ভাড়া বা মাশুল। এই 3টা বিষয়ের জন্য একসাথে বিমাপত্র গ্রহণ করা যায় অথবা আলাদা আলাদা বিমাপত্র গ্রহণ করা যেতে পারে। 7, ক্ষতির নিকটবর্তী কারণ, অর্থাৎ প্রত্যক্ষ কারণে বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হবে। কোনো পরোক্ষ কারণে যদি বিমা গ্রহীতার বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। বিমাকারী প্রতিষ্ঠান তখনই ক্ষতিপূরণ দিবে যখন বিমা গ্রহীতা কোনো যুক্তিসঙ্গত কারণে, কোনো প্রত্যক্ষ কারণে, যে সমস্ত কারণের কথা নৌ-বিমা চুক্তিপত্রে উল্লেখ আছে সেই সমস্ত কারণে ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দিবে। 8, আনুপাতিক অংশ, অর্থাৎ বিমা গ্রহীতা একই বিষয়বস্তুর জন্য একাধিক বিমাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যদি বিমাপত্র গ্রহণ করে এবং বিমা গ্রহীতার বিমাকৃত বিষয়বস্তু কোনো দুর্ঘটনা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই সমস্ত বিমাকারী প্রতিষ্ঠানগুলো আনুপাতিক হারে তাকে ক্ষতিপূরণ প্রদান করবে। এখানে বিমা গ্রহীতা যদি একটি বিমাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে তাহলে সেই বিমাকারী প্রতিষ্ঠান অন্যান্য বিমাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আনুপাতিক হারে আদায় করতে পারবে।
এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আমি আগে আলোচনা করেছি, সেজন্য বিস্তারিত আর আলোচনা করছি না। 9 স্থলাভিষিক্তকরণ। স্থলাভিষিক্তকরণের ক্ষেত্রে দুটো শর্ত প্রযোজ্য। একটা হচ্ছে এই নীতিটা অগ্নিবীমা নৌবিমার ক্ষেত্রে প্রযোজ্য এবং সম্পূর্ণ ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য। এখানে বিমাগ্রহীতা যদি কোনো দুর্ঘটনায় সম্পূর্ণভাবে বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হয় এবং বিমাগ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পরে ক্ষতিগ্রস্ত সম্পত্তি থেকে যদি কিছু পাওয়া যায়, কিছু রক্ষা করা যায়, তার মালিক কিন্তু বিমাগ্রহীতা হবে না, তার মালিক হবে বিমাকারী প্রতিষ্ঠান। এটাকেই আমরা বলছি স্থলাভিষিক্তকরণ। 10 প্রতিদান প্রদানের ধরন। প্রত্যেকটা চুক্তিতে, প্রত্যেকটা বিমা চুক্তিতে প্রতিদান থাকবে, কনসিডারেশন থাকবে। বিমা চুক্তিতে প্রতিদান না থাকলে সেটাকে আমরা বিমা চুক্তি বলবো না। এখানে প্রতিদান কি? এখানে প্রতিদান হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, তো সেই প্রিমিয়ামটা বিমাগ্রহীতা বিমাকারীকে দেয় বলে যখনই বিমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিমাকারী প্রতিষ্ঠান তার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ দিচ্ছে। 11 শর্তাবলী। নৌ বিমা চুক্তিতে দুটো শর্ত আছে, একটা হচ্ছে ব্যক্ত শর্ত আর একটা হচ্ছে অব্যক্ত শর্ত। ব্যক্ত শর্ত বা প্রকাশিত শর্ত হচ্ছে যেটা সুস্পষ্টভাবে নৌ বিমা চুক্তিপত্রে উল্লেখিত আছে, যেটা পালন করতে হয়, পালন না করলে বিমা চুক্তি বাতিল বলে গণ্য হয়। আর অব্যক্ত শর্তটা হচ্ছে যেটা নৌ বিমা চুক্তিপত্রে উল্লেখ নাই, কিন্তু বিমাকারী বিমাগ্রহীতা উভয় পক্ষকে অনুসরণ করতে হয়, সেগুলোকে আমরা বলবো অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। 12 হচ্ছে সময়। নৌবিমা চুক্তি একটা নির্দিষ্ট সময় দুভাবে হতে পারে, একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য আর একটা হচ্ছে নির্ধারিত সমুদ্রযাত্রার জন্য, যেটা আমি আগেও বলেছি। সময় হচ্ছে 1 বছর বা তারও কম সময়ের জন্য। 1 বছরের বেশি সময়ের জন্য নৌবিমা চুক্তি সম্পাদন করা যাবে না। যদি সময় বাড়াতে হয় তাহলে নতুন করে আবার নৌবিমা চুক্তি সম্পাদন করতে হবে। এই হচ্ছে নৌবিমার বৈশিষ্ট্য বা অপরিহার্য উপাদান। এবার আমরা আলোচনা করব নৌ বিমার ক্লাসিফিকেশান বা শ্রেণীবিভাগ বা স্কোপ বা আওতা। তাহলে নৌ বিমার শ্রেণীবিভাগকে আমরা এখানে 4 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে নৌযান বা জাহাজ বিমা বা হাল ইন্স্যুরেন্স। তাহলে এটা প্রথমে আলোচনা করি। সমুদ্রপথে যখন জাহাজ চলাচল করে তখন বিভিন্ন ধরনের বিপদ হতে পারে। প্রাকৃতিক বিপদ যেমন সামুদ্রিক ঝড়, বজ্রপাত, সমুদ্রে নিমজ্জিত পাহাড়ের সাথে জাহাজে ধাক্কা লাগা ইত্যাদি। অপ্রাকৃতিক বিপদ হচ্ছে যেগুলো আগেও আলোচনা করেছি, অগ্নিজনিত বিপদ, শত্রু কর্তৃক আক্রমণ, যুদ্ধ, চুরি ডাকাতি ইত্যাদি। তো এই সমস্ত কারণে জাহাজ সামগ্রিকভাবে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই ক্ষতিটা মোকাবেলা করার জন্যে জাহাজের মালিক বা পরিবহন কোম্পানি বা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ প্রিমিয়ামের বিনিময়ে যে বিমা গ্রহণ করবে, সেই বিমাকে আমরা এক কথায় বলবো নৌযান বা জাহাজ বিমা। 2 পণ্য বিমা। বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক বিপদের কারণে জাহাজে পরিবাহিত পণ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতিটা মোকাবেলা করার জন্য পণ্যের মালিক বা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ যে বিমা গ্রহণ করে সেটাকে আমরা বলবো পণ্য বিমা বা কার্গো ইন্স্যুরেন্স। 3 ভাড়া বা মাশুল বিমা। সামুদ্রিক বিপদের কারণে পরিবাহিত পণ্য যখন ক্ষতিগ্রস্ত হয় তখন জাহাজের মালিক কিন্তু পণ্যের মালিকের কাছ থেকে ভাড়া আদায় করতে পারে না, জাহাজ ভাড়া বা জাহাজের মাশুল আদায় করতে পারে না। তখন জাহাজের মালিক কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তো এই ক্ষতিটা মোকাবেলা করার জন্যে জাহাজের মালিক বা পরিবহন কোম্পানি যে বিমা গ্রহণ করবে সেই বিমাকে আমরা বলবো ভাড়া বা মাশুল বিমা বা ফ্রেট ইন্স্যুরেন্স। সবশেষে হচ্ছে নৌদায় বিমা বা মেরিন লাইবিলিটি ইন্স্যুরেন্স, অর্থাৎ সমুদ্রপথে চলাচলের সময় অনেক সময় জাহাজের ক্যাপ্টেন বা কর্মচারীর অবহেলার কারণে বা অসততার কারণে পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, যে ক্ষতির দায় জাহাজের মালিককে বা পরিবহন কোম্পানিকে বহন করতে হয়। তো এই ধরনের সম্ভাব্য দায় হতে জাহাজ কোম্পানি বা পরিবহন মালিককে আর্থিকভাবে রক্ষা করার জন্যে যে বিমার ব্যবস্থা আছে সেই বিমাকে আমরা এক কথায় বলবো মেরিন লাইবিলিটি ইন্স্যুরেন্স বা নৌ দায় বিমা। তাহলে নৌ বিমাকে আমরা 4 ভাগে ভাগ করলাম: জাহাজ বিমা, পণ্য বিমা, ভাড়া বা মাশুল বিমা, নৌ দায় বিমা। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা সামুদ্রিক বিপদ, নৌ বিমার শর্তাবলীগুলো আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।